জানেন যে ৮ জন আসামিকে হাজির করা হয়েছিল। তারা সবাই মোটা দাগে বিভিন্ন পদের পুলিশ অফিসার এবং সেনাবাহিনীর অফিসার। ফর্মার আইজিপি আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক পরিচালক বা ডিজি, মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান সহ অন্যান্যরা ছিলেন। আমাদের আজকে 4টা অ্যাপ্লিকেশন ছিল আমাদের দিক থেকে। সেটা 3 জনের ব্যক্তি, 3 জন আসামি, আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি। এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। এবং আপনারা জানেন যে এই জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়াটা আমরা যে করছি সেটা গতানুগতিক কোনো পুলিশ রিমান্ডের মতো নয়। সেখানে একটা স্বচ্ছ কাচের দেয়ালের পেছনে বসে আমাদের তদন্তকারীরা তাদের সাথে কথা বলেন এবং কাচের দেয়ালের বাইরে তার আইনজীবী বসে সব কিছু দেখেন। তাকে কোনো ভয়ভীতি, জোর প্রদর্শন, শক্তি প্রদর্শন, ভয়ভীতি প্রদর্শন এগুলোর কোনো সুযোগ এখানে নেই। সম্পূর্ণ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এই জিজ্ঞাসাবাদের ব্যাপারে আপনাদের সবারই হয়তো প্রশ্ন থাকবে। গতকালকে একজন আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি, পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি, যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টের সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জোনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা, এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল। এই তথ্যগুলো আকারটা রূপে আমরা পেয়েছি, এগুলোকে আমরা ফর্মুলেট করছি এখন, এগুলোকে আমরা বিচারের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব। এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি যাতে করে আমাদের প্রোগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি। তো এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20 ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব সহসাই হয়তো আপনারা দেখতে পাবেন ক্রমান্বয়ে আমরা এই তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করতে পারবো তদন্ত সংস্থার মাধ্যমে। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তর উদ্রেক করে আসামিরা বাঁচার চেষ্টা করবে, এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অজস্র গুম খুনের অভিযোগ আছে এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসেবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এইটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা,
মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। তিনি আবেদন করেছেন এই ট্রাইব্যুনালের নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা তিনি বলেছেন যে যেসব অপরাধ হয়েছে এগুলো মানবতা বিরোধী অপরাধী নয়। এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন। তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান, সেই কারণে তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। অনেক বড় অ্যাপ্লিকেশন, নানান কথা তারা বলেছেন। এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আগামী 1 মাস পরে এটা শুনানি হবে 20শে জানুয়ারিতে। তো জবাব আমরা দিব, আদালত যথাযথ আদেশ নিশ্চয়ই তারা দিবেন। কিন্তু আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য। কিন্তু আপনাদেরকে আমরা এনশিওর করতে চাই জাতির কাছে যে এই ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা, প্রসিকিউশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ভয় ভীতিহীনভাবে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। যে মানবতা বিরোধী এই বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, তার আগে যে সমস্ত গুম খুন সহ অপরাধ হয়েছে, সেগুলোর বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন যে এই ট্রাইব্যুনাল কিন্তু বেছে বেছে আমরা ওয়ারেন্ট দিচ্ছি। যে হারে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী সারা বাংলাদেশ জুড়ে অপরাধ হয়েছে, আমরা যদি সব অপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসি তার সংখ্যা হবে হাজার হাজার, যেটা এই মুহূর্তে প্র্যাগম্যাটিক না, প্র্যাকটিক্যাল না। আমরা যদি হাজার হাজার আসামিকে আমাদের আওতাভুক্ত করি তাহলে মূলত যাদের নেতৃত্বে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে তাদের বিচার কার্য বিঘ্নিত হবে। হাজার হাজার মানুষের বিচারের তদন্তের ক্ষমতা আমাদের মাত্র 20 জন প্রসিকিউটর বা 17 জন ইনভেস্টিগেশন অফিসার, 10 জন প্রসিকিউটরের পক্ষে এবং একটা কোর্টের পক্ষে এইটা করা সম্ভব নয়। সে কারণে আমরা বলেছি যে আমরা প্রায়োরিটাইজ করেছি যে যারা সবচাইতে বড় হোতা, যিনি নিউক্লিয়াস এবং তার সাথে যারা ছিলেন তাদেরটা আগে আসবে, বাকিদেরটা ক্রমান্বয়ে আনতে হবে। তা না হলে আপনি বিচার করতেই পারবেন না। যেহেতু নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের বিচারের ব্যাপারে আমরা উদ্যোগী, এখন তাদের ব্যাপারে আমরা মনোযোগী হচ্ছি। দেশের বিভিন্ন স্থানে মামলায় যে সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হয়েছে তাদের তদন্ত সেখানে চলতে থাকবে। একটা নির্দিষ্ট সময়ে, উপযুক্ত সময়ে এগুলো ট্রাইব্যুনালের কাছে রেফার হবে, যখন আমরা দেখব যে ওই মামলাগুলো সবগুলো মানবতা বিরোধী অপরাধ। এখন এটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে যাদের বিরুদ্ধে এরকম কগনাইজেবল অফেন্সের অভিযোগ আছে তাদের গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করা, তাদেরকে কারাগারে বন্দী করা। আমি আশা করব বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন স্টেবল হয়েছেন। তারা যে সমস্ত পারপিট্রেটার্স, যারা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে সঙ্গত কারণে সবার কাছে এখনও পৌঁছতে পারেনি, সেই সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। এবং আমরা আরেকটা শঙ্কার কথাও বলছি, আমরা খুব সহসাই একটা পদক্ষেপ গ্রহণ করব যে এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে যারা সাক্ষী, যারা সম্ভাব্য সাক্ষী, যারা বাদী পক্ষ, তাদেরকে অনেককেই টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই ব্যাপারে আমরা ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, যারা এই জুলাই আগস্টের গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সাক্ষী, প্রত্যেকটা সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর দায়িত্ব, গোয়েন্দা সংস্থা সহ। এরপরে যদি আমরা কোনো টার্গেট কিলিং বা সাক্ষীদের ব্যাপারে হেনস্থা, আহত বা নিহত হওয়ার খবর পাই, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এবং বাকি সাক্ষীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে হলেও সাক্ষীদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এই বিচার নিশ্চিত করার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না।